আজ ব্রাসেলসে আমাদের চতুর্থ দিন। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। বাইরের পরিবেশটা ঠিক এই রকম ছিল। আমাদের রুম থেকে হোটেলের ভিউটা ঠিক এরকম। ফার্স্ট ফ্লোরে রিসেপশনের সামনে যে ডাইনিং হলটা আছে ওইটার সামনেটা ঠিক এরকম ছিল। আমরা বেরিয়ে পড়েছি। আজকেও যাব বেলজিয়ামের আরও একটা শহরে। আপনারা যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা হয়তো জানবেন আমরা বেলজিয়াম ঘুরতে এসে পুরোটাই গাইডেড ট্যুরের মাধ্যমে ঘুরছি। চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই নিচের রিসেপশন আর ডাইনিং হলটা ঠিক কীরকম ছিল। সামনেটায় রিসেপশন, এখানে জল নেওয়া যায়, প্লাস কিছু ছোট ছোট খাবারও রাখা আছে, সেই সমস্ত খাওয়াও যায়। আর এখানটা হচ্ছে এন্ট্রান্স ছিল। তো আমরা এখান থেকে আবার প্রতিদিনের মতন একটু হেঁটে যাব মেট্রো স্টেশনে। তারপরে ওখান থেকে একটা মেট্রো নিয়ে যাব বাস স্টপে। মানে আমাদেরকে একটা ডেস্টিনেশন বলে দেওয়া হয়েছে, ওইখানেই আমাদেরকে যেতে হবে। আর তারপর ওখান থেকে আমরা যাব দিনান্তে। আজকে একটু সকাল সকালই বেরিয়েছি, আর এখানে যে লোকাল মার্কেট ওটাও বসে গেছে। আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। এই সামনেই যে ট্রেনটা আসছে ওই ট্রেনটা করেই যাব। একদম কারেক্ট টাইমেই চলে এসেছি স্টেশনে, তার জন্যই এই ট্রেনটা পেয়ে গেলাম। যাক, ভালোই হলো। এখন আমরা যাব ব্রাসেলসের যে সেন্ট্রাল মেট্রো স্টেশন মিডি, ওটাতেই যাচ্ছি। ওখান থেকে একটু হাঁটলে তারপরে বাস। এখানকার মেট্রোগুলো আবার কিছুটা ট্রামের মতন, বেশ মজার। আর খুব ফ্রিকোয়েন্টলি মেট্রোগুলো আছেও, বেশিক্ষণ না দাঁড়াতে হচ্ছে না এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য। তো এখন যাচ্ছি বাস ধরতে। পুরো হাঁপিয়ে গেছি। ভাবি আগেই চলে গেছে, না হলে বাসের সিটটা আলাদা আলাদা হয়ে যায়। তো এখন আমি যাচ্ছি। অনেকটা উঁচু রাস্তা, সেজন্য পুরো হাঁপিয়ে গেছি। ফাইনালি আমরা এক জায়গায় বসেছি। খুশি হয়েছো? ফাইনালি আমরা বাস পেয়ে গেছি, আর পাশাপাশি একটা সিটও পেয়ে গেছি। আগের দিন আসলে অনেকটা দেরি করে বেরিয়েছিলাম বাড়ি থেকে, ভেবেছিলাম 8:30টায় টাইম, তো 8:15 পৌঁছালেই চলবে। তো তখন পুরো বাস মোটামুটি ফুল হয়ে গেছিলো। এই জায়গাটা তো এতদিনে আপনারা চিনেই গেছেন, এটা ব্রাসেলসের খুব ফেমাস একটা চার্চ। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়লাম। আজকে ট্যুরটা একটু বেশি দূরে, কারণ আজকে আমরা যাব দিনান্তে। ওটা ব্রাসেলস থেকে মিনিমাম 90 কিলোমিটার দূরে, তো অনেকটাই টাইম বাসে কাটাবো। চলুন তাহলে গল্প শুনতে শুনতে শহরটাকে দেখতে দেখতে যাওয়া যাক, আর আপনারাও থাকুন আমাদের সাথে। এই দেখুন, একটা ট্রাম যাচ্ছে। এখানে ট্রাম আর মেট্রো দুটোই একই টাইপের দেখতে, আর ভেতরের স্ট্রাকচারটাও প্রায় এক। আমরা এখন বেলজিয়ামের যে পার্লামেন্ট ওটার সামনে দিয়ে যাচ্ছি। এই দেখুন কত বড় এরিয়া মিলে পার্লামেন্টটা তৈরি। এই পুরো জায়গাটাই পার্লামেন্টেরই এরিয়া। আর এই যে সামনের বিল্ডিংটা, এটা হচ্ছে ইউরোপিয়ান পার্লামেন্ট।
calles, parte de ellas, y tenemos a nuestro costado, a la izquierda, el hermoso. To discover a little bit more about this beautiful city, and we will take this very beautiful scenic road. গল্প শুনতে শুনতে এই প্রকৃতি দেখতে দেখতে অনেকটা রাস্তা চলে এসেছি। আমরা চলে এসেছি নামুরে। তো নামুরেই অবস্থিত মেনলি দিনান্তে। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা হচ্ছে মিউজ নদী। এই মিউজ নদীর ধারেই অবস্থিত এই দিনান্তে শহরটা। গোটা শহরটাতেই আছে এই নদীটা। খুব সুন্দর, আর চারিদিকে রয়েছে ছোট 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 বাড়ি। বাড়িগুলো এত সুন্দর সাজানো গোছানো, আর প্রত্যেকটা বাড়িতেই রয়েছে বিভিন্ন ধরনের গাছ। আর এখন যেহেতু নতুন নতুন পাতা গজাচ্ছে, ফুল ফুটছে, তো চারিদিকটা খুব সুন্দর লাগছে। আর আসার সময় দেখলাম বিভিন্ন ধরনের টিউলিপও ফুটেছে, আর টিউলিপের কালারগুলো অনেক ভ্যারিয়েন্ট রয়েছে। বিভিন্ন ধরনের কালারের টিউলিপ, এই দেখুন সামনে হলুদ, কমলা, নীল, বিভিন্ন ধরনের টিউলিপ চারিদিকে ফুটে রয়েছে। Del Parlamento es el que empieza a aparecer a nuestro costado a la izquierda de color rojo allí, pero ahora vamos a ver la টিউলিপগুলোর কত ভালো ভালো কালার। And so group, now here we are. This is the confluence of both rivers, Sambre and Maas. The beautiful fortress is just here, as you can see, and also the red building the Walloon Parliament. And group, to contextualize the parliaments, you need to know that Belgium is divided into 3 federal regions. Where Brussels is the capital, Flemish region, and also Brussels capital region. So Namur is the only capital, and Brussels. Here we have Amsterdam y equipo sobre cómo se desarrolló Dinan en los siglos. Fue muy importante su ubicación estratégica frente al río. Fue el comercio fluvial la principal actividad económica, así que tomaron ventaja de este posicionamiento. Pero también su geografía, no está solo marcada por la presencia del río, sino que hay también un enorme peñón y es un valle estrecho, muy muy estrecho, el de Dinan. গল্প করতে করতে চলে এসেছি দিনান্তে। বাস থেকেও নেমে গেছি। আমাদের এখানে 2 ঘন্টা মতন টাইম দিয়েছে ঘোরার। এখানে একটু ঘুরবো, প্লাস আমরা ব্রেকফাস্টও করব। আর যেহেতু লাঞ্চটাও এখনও দেরি আছে, তো আমরা এখান থেকে একটু হেভি ব্রেকফাস্ট করব। কিন্তু তার আগে একটু ঘুরে নেব। চলুন তাহলে যাওয়া যাক। এটা হচ্ছে দিনান্তের একটা বড় চার্চ। অবশ্যই এই চার্চের ভেতরটাতেও যাব। তার আগে বাইরের ভিউটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই যে একটা বড় ব্রিজ আছে, এই ব্রিজটাতে অনেক স্যাক্সোফোনও আছে। চলুন তাহলে যাই এই চার্চটার ভেতরে। এই চার্চটার নাম নোট্রে ডেম কলেজিয়েট চার্চ। বেশ সুন্দর, অনেকটা বড় চার্চ। চার্চের ভেতরটা ঠিক এরকম ছিল, একদম শান্ত নিরিবিলি পরিবেশ। ন্যাচারালি চার্চের ভেতর এরকম শান্ত পরিবেশই হয়।
চার্চটা খুব ভালো করে দেখে নেওয়ার পর এখন আমরা এসেছি স্যাক্সোফোনের একটা মিউজিয়ামের কাছে। তবে আগে মিউজিয়ামটাতে ঢুকিনি, তার আগে এখানে 3টে স্যাক্সোফোন খুব ভালো করে রাখা ছিল এবং এর নাম, পুরো ডিটেলস, কোথায় তৈরি হয়েছে, কি হয়েছে, সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া ছিল। এই জায়গাটাও খুব সুন্দর, আর এর পেছনেই ছিল বড় একটা পাহাড়। যদিও এই শহরটা বিখ্যাতই পাহাড়ের ওপর অবস্থিত ঐতিহাসিক দুর্গের জন্য। চলুন তাহলে যাওয়া যাক ওই স্যাক্সোফোনের যে মিউজিয়ামটা ওর ওখানে। তার আগে আমরা এখানে বসে একটু কিছু ফটো ক্লিক করে নিচ্ছিলাম, ভিডিওও নিচ্ছিলাম। জায়গাটা খুব ছোট্ট হলেও বেশ সুন্দর, বেশ সাজানো গোছানো। এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটেই আবার যাচ্ছি ওই মিউজিয়ামের কাছে। এই যে সামনে যিনি বসে আছেন ইনি হচ্ছেন অ্যাডলফ স্যাক্স। ইনি এখানেই জন্মগ্রহণ করেছিলেন, আর তাই জন্যই এই গোটা শহরটা স্যাক্সোফোনের শহর হিসাবে বিখ্যাত। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। এখন চলে এসেছি স্যাক্সোফোনের যে মিউজিয়ামটা ওর ভেতরে। এই যে চলুন দেখাই পুরো ভেতরটায় কি কি আছে। মিউজিয়াম থেকে বেরিয়ে এখন আমরা উঠেছি এই ব্রিজটা ক্রস করে ওই চার্চের ভিউটা খুব সুন্দর লাগে। তো যাব ওই দিকটাতে। আর এই গোটা ব্রিজ জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের স্যাক্সোফোন। যদিও এগুলো বাজানো যায় না, তবে গোটা ব্রিজটা এই স্যাক্সোফোন দিয়ে সাজানোর জন্য বেশ সুন্দর লাগছে। চলুন তাহলে ওই ব্রিজটার উল্টো দিকে যাই। হাঁটতে হাঁটতে চলে এসেছি ব্রিজটার একদম উল্টো দিকে। এখানে বেশ সুন্দর করে লেখা আছে দিনান্তে। যে জায়গাটায় এসেছি সেই শহরটাতে এরকম ধরনের লেখা দেখলে বেশ ভালো লাগে। আর এখানে তো একটা ফটো তুলতেই হবে, তাই এখানে কিছু ফটো তুলে চলে গেছিলাম ব্রেকফাস্টের জন্য। তারপর নেক্সট ডেস্টিনেশনের জন্য বাসে চেপে আবার বেরিয়ে পড়লাম। এই যে দূরে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টা মাঝখান দিয়ে কাটা আছে। কোনো কারণের জন্য ফ্রান্সের কিছু সেনাবাহিনী এটা কেটে হয়তো ঢোকার চেষ্টা করেছিল। যদিও এখান থেকে ফ্রান্সের বর্ডার খুব বেশি হলে 20 কিলোমিটার হবে। আর এখানের যে পাহাড়ের যে পাথরগুলো রয়েছে ওর গঠন অনুযায়ী এগুলোকে পিয়ার বলা হয়, যা দেখতে বেশ অ্যাট্রাকটিভ। চলুন তাহলে ভিডিওটা এখনকার মতো এইটুকুই। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো বাই।